ঠাকুর দেবতা নিয়ে ভয়। যেমন মনে হতো কেউ মানে যদি আমি কোনো ভুল করি বা ঠাকুরের কোনো কিছু জায়গায় গিয়ে আমি যদি কোনো মনে মনে খারাপ একটা কল্পনা আসে যে ঠাকুরের প্রতি কোনো সেক্সুয়ালি থট আসে বা কোনো খারাপ, তাই সবসময় মানত হতো, মনে হতাম যে মানত করছি যদি আমি এই কাজটা আজকের মধ্যে না করি তাহলে আমার প্রবলেম হবে বা আমি মরে যাব বা আমার মা বাবার ক্ষতি হবে, বা একটা রাস্তা দিয়ে আমি যদি ডবল বার না হাঁটি তাহলে আমার কিছু ভুল হবে। এমনও হয়েছে যে একটা রাস্তা দিয়ে হাঁটছি, তো হাঁটতে গিয়ে কোনো একটা খারাপ চিন্তা করেছে ওইখানে যেতে যেতে, তো আমি ভাবতাম ওখানে দাঁড়িয়ে আমি খারাপ চিন্তা করেছি, তো আমি আবার ফিরে ওখানেই যাবো, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, সে ট্রেনের তলায় চলে গেছে, কিন্তু আমি একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম, এদিকে আমি ভাবছি যে না আমি হয়তো ধাক্কা মেরেই দিয়েছি, আর সে ট্রেনের তলায় চলেই গিয়েছে। তো এতই ভয় পেতাম যে তখন মাঝে ট্রেনে উঠতে গিয়ে ভিডিও করতে শুরু করলাম, যে যাতে আমি পরে বুঝতে কাউকে দেখিয়ে বোঝাতে পারি যে আমি কিছু ভুল করিনি তো, বা মানে নিজের ওপর একদম বিশ্বাস হারিয়ে গেছিল। আর এমন এবার কোথাও গেলে পরে কোনো বন্ধু বান্ধবের সাথে একসাথে কোনো কারোর জন্মদিন হলো বা কিছু হলো, সেখানে ওরা মাংস অর্ডার করলো, আমি নিরামিষই খেলাম, কিন্তু ওই যে ওরা মাংস খেয়েছে ওই হাত দিয়ে, মানে হাতটা ধুয়েছে হয়তো কিন্তু মনে হতো ভালো করে ধুইনি, সে আবার হ্যাঁ পাশাপাশি বসেছে, বাঁ হাত দিয়ে জলটা নিল, ওই জলটা আবার আমি খেলাম। তো ওইটা তারপরে ওরা ওখানে বসেছে, আমার ঘৃণা লাগতো, মানে সত্যি বলতে গেলে প্রচন্ড ঘৃণা লাগতো। আমি বাড়িতে এসে স্নান করতাম, শীতকালেও হয়েছে এরকম যে যখনই বাইরে বেরিয়েছি বাড়ি এসে স্নান করেছি, আর এটা করোনার পরে বেশি হয়েছে। সেখানে মনে হয় যেন এই সাপ রয়েছে, ট্রেনের ভেতরে মনে হচ্ছে সাপ রয়েছে, হয়তো সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ খাটের নিচে, বাথরুমে গেলে ওই ওখানটায় সাপ আছে, তো সব জায়গা থেকে শুধু সাপ আর সাপ কল্পনা হতো বা দেখতাম। আর একটা পর্যায়ে এমন হলো যে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেললাম, সাপ আছে কিনা দেখার জন্য ভিডিও করতে করতে বাড়িতে ঢুকতাম, এরকম পরে দেখাতাম, মানে তুই অ্যাক্টিভিটি করছিস, অ্যাক্টিভিটি করতাম, মানে আমার যা চিন্তা আসছে সে নিয়ে আমি কি করছি, অ্যাক্টিভিটি করে ফেলছি, তাতে আমার। নমস্কার, আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে আপনারা দেখবেন যে একটি মেয়ে 1 বছরের লাস্ট 1 ইয়ার ধরে সে আমার কাছে আসে এবং সে আমার কাছে ট্রিটমেন্ট করায়। তো বেসিক্যালি কাউন্সিলিং এখানে একটা বড় পার্ট ছিল, সিবিটি একটা বড় পার্ট ছিল ওর ক্ষেত্রে, এবং এখানে তো 1 বছরে ও কতটা চেঞ্জ হয়েছে, মানে ওর ওসিডিটাকেও খুব ভালো করে আজকে ডিসক্রাইব করেছে, খুব সুন্দর করে বলেছে ও, এবং পর 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 কি ধরনের ওসিডি থটগুলো তার আসতো, কিভাবে সে হ্যান্ডেল করতো, এবং চিন্তাগুলো যে কত ধরনের, এবং চিন্তাগুলো আসার পরে তার কি ধরনের সমস্যা হতো, তার ওসিডিটা কি ধরনের চেঞ্জ হয়েছে, এখন সে কত কনফিডেন্সের সঙ্গে বিষয়টাকে নিচ্ছে, এখন সে চিন্তাগুলো যেগুলো আসে সেগুলোকে কিভাবে নিচ্ছে, বর্তমানে তার চিন্তাটা কতটা আসছে, সে অনেকটা নর্মাল, একদম সে খুব কমফোর্টেবল নাও, সি ইজ ভেরি কমফোর্টেবল। তার কথাতে আপনারা বুঝতে পারবেন সে কতটা কমফোর্টেবল, কতটা কনফিডেন্স। এবং এই অবস্থা কিন্তু তার পূর্বে ছিল না, পূর্বে কিন্তু তার যে অবস্থাটা ছিল সেটা মারাত্মক, কান্নাকাটি থেকে শুরু করে মারাত্মক অবস্থা, সে নিজে বলেছে বিষয়টা। তো এখানেতে ওসিডি কে বোঝাটা খুব বড় ব্যাপার। আমাদের যে থট, আমাদের যে চিন্তা, ওসিডিতে একই চিন্তা বারবার আসে, বারবার একই চিন্তা বা একই ধরনের চিন্তা আসতে পারে, ছবি আসতে পারে, বাজে ছবি অবশ্যই, যেটাকে আমরা বাজে বলছি, অনেকে জঘন্য ছবি বলে। আমাদের কোনো বিহেভিয়ার, একই বিহেভিয়ার করছি, এবং যে বিহেভিয়ারটা আমার আশেপাশের লোকজন কিন্তু করছে না, এবং এই বিহেভিয়ারটার সাথে, এই থটগুলোর সাথে, এই ছবিগুলোর সাথে আমাদের একটা অস্থিরতা যুক্ত থাকে, আমরা মারাত্মকভাবে অস্থির হয়ে উঠি। তো এখানেতে একটা ইম্পালসিভ বিহেভিয়ার আমরা করি, যেটা করতেই হবে, নাহলে আমি কিন্তু শান্তিতে থাকতে পারবো না, এবং এই শান্তির খোঁজেতে আমরা অ্যাকচুয়ালি কিন্তু অশান্তিতে পড়ে যাই। ওসিডি কে খুব ভালো করে বোঝাটা প্রয়োজন, এবং আমার অনুরোধ, প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আমি অনুরোধ করি সবাইকে, যে আপনাদের যদি মানসিক সমস্যা হয় তাহলে আপনারা কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, আপনারা হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যার কাছে মনে করছেন তার কাছে দেখান, হসপিটালের মনোরোগ বিভাগ যেখানে মনে করছেন সেখানেতে দেখান, কিন্তু দেখান, প্লিজ দেখান। এবং এখানেতে বড় পার্ট হচ্ছে কাউন্সিলিং, সিবিটি বড় পার্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ওর পুরো অভিজ্ঞতাটা শেয়ার করছে, আপনারা শুনবেন, এখান থেকে খুব ভালো প্রচুর জিনিস জানতে পারবেন, এবং বিশেষ করে কনফিডেন্সটাকে বুঝতে পারবেন যে কোন জায়গা। এমন নয় যে বিষয়টা খুব তাড়াতাড়ি রিকভার হয়, এমন নয় ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায়, এমনটা নয়। এটা যার সমস্যা সে কতটা বুঝছে, কিভাবে বুঝছে, তার পারসেপশনের উপরে নির্ভর করে, অনেকগুলো ফ্যাক্টর থাকে এখানে, তার কগনিশন একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে।
তো এক্ষেত্রে মানে যে যে আমাদের যে চিন্তাটা আসে তার প্রতি আমরা কিভাবে বিহেভিয়ার করি, কিভাবে আমাদের স্টিমুলাসটা কিভাবে আমাদের কাজ করে, আমাদের স্টিমুলাসটার সঙ্গে আমাদের যে শারীরিক রিয়াকশন হয় সেইটার একটা বড় ফ্যাক্টর, আমাদের থটগুলোর সঙ্গে শারীরিক রিয়াকশন তার একটা বড় ফ্যাক্টর। বিষয়টা হচ্ছে যদি আমি খুব একটা ছোট গল্পের মধ্যে দিয়ে বলি যে একটা ছুরি, একটা ছুরিকে আপনি যেভাবে দেখবেন, যার হাতে থাকবে যেভাবে দেখবেন, ওই ছুরিটার কিন্তু অর্থ সেইভাবে বদলে যাবে। যে ছুরি তৈরি করে, যে ছুরি তৈরি করে, ধরে নিন একটা বড় ছুরি তৈরি করছে, বেশ তাগড়াই ছুরি। তো এখন যে ছুরি তৈরি করছে সে ভাবছে যে ছুরিটা কত ভালো করে তৈরি করবো, যাতে আমার মার্কেট থেকে ডিমান্ড আসে, আমি যাতে ছুরিটা আরো ভালো করে তৈরি করতে পারি। এবং যে এই ছুরিটাকে বিক্রি করছে দোকানেতে, তার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবসার একটা আইটেম, এবং সে দেখবে যে আমার কত ভালো প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, কত সস্তায় আমি দিতে পারছি, বা মার্কেটে আমার কতটা লাভ আসে সেই। কিন্তু এই ছুরিটা যদি একটা ডাকাতের হাতে পড়ে, চোর ছাঁচোর ডাকাত, তাহলে কিন্তু আমরা ওই ছুরিটাকে দেখবো কিন্তু বিপদ হিসাবে। কিন্তু এই ছুরিটা যখন আমাদের বাড়িতে সবজি কাটার কাজে লাগে, তখন কিন্তু আমরা সেই সবজি কেটে খাই, আপেল কেটে খাচ্ছি, শশা কেটে খাচ্ছি। আবার এই ছুরিটাই যদি ডাক্তারের হাতে পড়ে, মানে এই ছুরিটাই বলা ভুল, ডাক্তারের ছুরি অন্য, সিজারের ছুরি অন্য। তো আমাদের যারা সার্জেন আছে তাদের হাতে যে ছুরি থাকে, তো ব্লেডটা যেটা থাকে, সেই ব্লেডটা তার ডাক্তারের হাতে পড়লে তার কিন্তু তার মিনিংটা পাল্টে যায়, অর্থ পাল্টে যায়। বেসিক্যালি দেখুন, আপনি যদি কোনো বাজে লোকের হাতে একটা ছুরি থাকে, ক্রিমিনাল, তো তার হাতে যদি ছুরিটা থাকে তাহলে আমরা কিন্তু সেখান থেকে দূরে পালিয়ে যাই। কিন্তু ধরুন কোনো মানুষের গলব্লাডার স্টোন হয়েছে, সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু আমাকে কেটে বার করুন এখান থেকে। ডাক্তারবাবু যাতে ছুরিটা এখানে চালায় তার জন্যই তাকে কিন্তু বলছে। হ্যাঁ, এখন আপনি এটাকে আবার ঘুরিয়ে ধরতে পারেন যে মাইক্রো তো করা যায়, এসব ঘুরিয়ে ফিরিয়ে ধরবেন না, সহজভাবে বুঝুন গল্পটাতে। তার মানে আলটিমেট বিষয়টা কি দাঁড়ালো, যে একটা ছুরি কার হাতে পড়ছে তার উপরে ডিপেন্ড করছে ছুরিটার অর্থ। আমরা ছুরিটাকে কিভাবে দেখছি, সেটা কিন্তু ছুরি, তার নাম কিন্তু ছুরি। হ্যাঁ, তো এটাকে বিভিন্ন ভাবে আমরা দেখছি, বিভিন্ন নামে আমরা দেখছি, আলটিমেট ওটা দিয়ে কাটাই যায়। ঠিক আছে, কারণ যে ডাকাত আসছে সে ভাবছে যে ছুরিটা হাতে নিয়ে কিভাবে ঢুকিয়ে দেবে। তো আর ডাক্তারবাবু ভাবছে কত ভালো করে তিনি মন দিয়ে ব্যাপারটাকে, আপনার প্রবলেমটা যেটা আছে সেটা কেটে ওখান থেকে আপনাকে রিল্যাক্স দেবে। হ্যাঁ, তো এই দুটো যে ফ্যাক্টর কাজ করছে, এটা সম্পূর্ণ পৃথক। তো আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে আপনার থটটা কিভাবে বিহেভ করবে আপনার সাথে, বা সিচুয়েশনটার উপরে বিহেভ করছে আপনার থটটা কিভাবে বিহেভ করবে। এবার আপনি বলতে পারেন যে স্যার, ছুরি যদি ডাকাতের হাতে থাকে তো সবাই ভয় পাবে। ইয়েস, ভয় তো পাবি। একটাই ছুরি, মানে থটটা একটাই, তার বিভিন্ন রকম রূপ। ছুরিটাকে যদি আপনি থট ধরেন তাহলে তার রূপটা বিভিন্ন রকম, আমি কিভাবে নিচ্ছি তার উপরে ডিপেন্ড করছি। তো আপনারা ভিডিওটা দেখুন, শুনুন, খুব মজা লাগবে, ভালো লাগবে, এবং প্রচুর জিনিস জানতে পারবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা করবেন, আমি আশা করি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ, যারা কমেন্টের উত্তর দেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, এবং ওই কমেন্টেতেই আবার উত্তর দেয় তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, তোমরা অত ভালো করে উত্তর দাও বলে। এবং আপনারা চেষ্টা করুন, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি একটাই জিনিস, এক্সারসাইজ। এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করা কিন্তু বন্ধ করবে না। এক্সারসাইজ করো শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য কিন্তু এক্সারসাইজ দরকার। আমাদের কিন্তু এখনো পর্যন্ত ভুল ধারণা আছে মন আমাদের শরীরের বাইরের অংশ, একদম নয়। মস্তিষ্ক আমাদের শরীরের বাইরের অংশ নয়, মস্তিষ্ক আমাদের শরীরের অংশ। তো আমাদের যেমন শরীরে প্রবলেম হতে পারে, শরীরে রোগ হতে পারে, জ্বর, সর্দি, কাশি, পায়খানা, বমি, এটাও হতে পারে। আমরা এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাপার থেকে দূরে থাকি, পালিয়ে যাই। হ্যাঁ, আমরা বন্ধু বান্ধব যদি কেউ বলে না সর্দি হয়েছে, জ্বর হয়েছে, না আজকে যাবো না, আজকে ছুটিতে নিচ্ছি, একটু সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে মানসিকভাবে আমরা একটু প্রবলেমে আছি, আজকে ছুটি নিচ্ছি। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এখনো কিন্তু আমরা মানসিক সমস্যাটাকে সেইভাবে দেখি না। অনেক সময় দেখা যায় হসপিটালে অনেক মানুষ আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু সরাসরি কথা বলতে পারছে না, কারণ
সে ভাবছে লোকে যদি দেখে জানে যে এই লোকটার সঙ্গে কথা বলছি, তাহলে তো ভাববে না তো আমার মানসিক সমস্যা হয়েছে। তো যার ফলে আমি একা একাই চায়ের দোকানে যাই, চা খাই। তো আপনারা দেখুন, ভিডিওটাকে এনজয় করুন। এবং আমি এনজয় করতে কেন বলছি, এই বিষয়গুলোকে কিন্তু খুব সিরিয়াসলি আপনারা যদি দেখেন, তাহলে এই যে ডিসঅর্ডারটা, আপনার সঙ্গে সিরিয়াস বিহেভ করবে। ইজিলি দেখুন, কাউন্সিলিং করাবো, ডাক্তারবাবুকে দেখাবো, প্রয়োজনীয় মেডিসিন খাবো, দ্যাটস অল। আমি আস্তে আস্তে প্রবলেম থেকে বেরিয়ে যাবো, খুব রিল্যাক্সে ব্যাপারটাকে নিই, খুব রিল্যাক্সে। ঠিক আছে, প্রবলেম হয়েছে, আমি ঠিক হয়ে যাবে, প্রবলেম হয়েছে আমি স্বাভাবিক হয়ে যাবো। সমস্ত প্রবলেম যেগুলো আছে আস্তে 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 সময়ের সাথে সাথে চলে যাবে। টেনশন নেবেন না, একদম রিল্যাক্সে। আর থ্যাংক ইউ, ধন্যবাদ। তোর কি কি সমস্যা হতো প্রথম থেকে বল, আগে প্রথমেতে কি কি সমস্যা হতো তুই আমাকে দেখিয়েছিস লাস্ট। এখানে তো ধর লেখা আছে, যেটা এখানে লেখা আছে 18/2, 18/1, কিন্তু তুই দেখাচ্ছিস আমাকে মোটামুটি 1 বছর আগে একরকম সমস্যা ছিল, সেটা ঠিক হয়ে গেছিল, তারপরে নর্মাল হয়ে গেছিলিস, তারপর আবার কিছু প্রবলেম হয়েছিল। তোর কি কি প্রবলেম হতো পুরোটা বল, আর কি কষ্ট হতো, কি সমস্যা হতো, কত ধরনের কষ্ট হতো, পুরোটা ক্লিয়ার কর। প্রথম ফার্স্ট প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ওই ঠাকুর দেবতা নিয়ে ভয়। যেমন মনে হতো কেউ, মানে যদি আমি কোনো ভুল করি বা ঠাকুরের কোনো কিছু জায়গায় গিয়ে আমি যদি কোনো মনে মনে খারাপ একটা কল্পনা আসে, যে ঠাকুরের প্রতি কোনো সেক্সুয়ালি থট আসে বা কোনো খারাপ জিনিস আসে, তাহলে সেটাতে ভয় পেতাম। যে এরকম হয়তো এতে ঠাকুর আমাকে পাপ দেবে, বা আমার এতে অনেক বড় ক্ষতি হবে, বা এর কারণে আমার মা বাবাকে ভুগতে হতে পারে, বা ওটা হয়তো বাঁচবে না বা কিছু হবে। একদিন ট্রেনে যাতায়াত করার সময় তখন তোর যে ঠাকুরেরই হচ্ছে, তুই তারপরে মন্দিরেতে যেতিস? হ্যাঁ, আমি মন্দিরে যেতাম। মন্দিরেতে গেলে তোর কি হতো? মন্দিরে গেলে আমি খুব টেনশন হয়ে যেত, মানে ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি, এরকম। আর অ্যাভয়েড করতাম ভীষণভাবে, যখন এটা শুরু হয় আমার, তখন ভীষণভাবে অ্যাভয়েড করতাম। তারপর যেমন হচ্ছে ওই সংকল্প করা, তারপর যেমন মানত করা, এই জিনিসগুলো খুব ভয় পেতাম। মানতগুলো কিভাবে করতিস, কত রকমের মানত করতিস? মানত অনেক রকমের, যেরকম একবার শুনেছিলাম যে মানত করলে পরে সেটা হচ্ছে কমপ্লিট করতে হয়, না হলে তার জন্য আমাদের কোনো ফল ভোগ করতে হয়, যেটা সাধারণত শুনে থাকি আমরা। তো সেই কারণে আমি এরকম হয়েছিল যে ওই মনে মনে ওটাতে ভয় পেয়ে গেছিলাম, যেন ওটাই আমার মাথার মধ্যে ঘুরতো সবসময়। তাই সবসময় মানত হতো, মনে হতাম যে মানত করছি, যদি আমি এই কাজটা আজকের মধ্যে না করি তাহলে আমার প্রবলেম হবে, বা আমি মরে যাব, বা আমার মা বাবার ক্ষতি হবে, বা একটা রাস্তা দিয়ে আমি যদি ডবল বার না হাঁটি তাহলে আমার কিছু ভুল হবে। এমনও হয়েছে যে একটা রাস্তা দিয়ে হাঁটছি, তো হাঁটতে গিয়ে কোনো একটা খারাপ চিন্তা করেছে ওইখানে যেতে যেতে, তো আমি ভাবতাম ওখানে দাঁড়িয়ে আমি খারাপ চিন্তা করেছি, তো আমি আবার ফিরে ওখানেই যাব, গিয়ে আমি ভালো চিন্তা করে আসবো, মানে ওটা ঠিক করে আসবো, বা ওই জায়গায় ভালো চিন্তা করে আসবো, না হলে আমার ক্ষতি হতে পারে। ক্ষতি কিরকম, না আমার মা বাবার ক্ষতি, কারণ নিজের থেকে বেশি ওদেরকে ভালোবাসি, তো মা বাবার কিছু একটা হয়ে যাবে, বা ওরা থাকবে না, ওরা বাঁচবে না, বা আমার জন্য ওদের প্রবলেম হবে। তোর এই প্রবলেমটা কত, মানে সারাদিন কিভাবে হতো? সকালে হতো নাকি সারাদিন চলতো, না সকালে বেশি হতো, রাতে বেশি হতো, কি হতো? হ্যাঁ, এটা হতো সকালে ঘুম থেকে ওঠার সময়, উঠতেই সাথে সাথে হার্টবিট বেড়ে যেত, গলা শুকিয়ে যেত, আর খুব টেনশন হতো। আর ওই একবার যদি ওটা হয়, সারাদিন ওই থটটা ঘুরে ফিরে আসতো। আর এমন হতো যে কোনো কাজ করতে ইচ্ছা করতো না, সারাদিন ওটাই মাথায় চলছে, বা ওটাই করতে ইচ্ছা করছে, যে না ওটাই ভাবি। আর এমনকি মানে সারাক্ষণ মনে হচ্ছে আমি ওখানেই রয়েছি, ওখান থেকে আর বেরোতে পারছি না। আর রাতে ঘুম হতো না, একটা সময় হয়ে গেছিল যখন ঘুমাতেই পারতাম না, সারা রাত জেগে থাকতাম, কাঁদতাম, ভয় পেতাম। তারপর বিভিন্ন চিন্তা করতাম, কল্পনা যেটাকে বলে, কল্পনা করতাম যে এই মনে হয় মা কালী আমাকে ভয় দেখাচ্ছে, বা মা কালী অভিশাপ দিচ্ছে আমাকে, বা এই হচ্ছে। আর মা কালীকে নিয়ে ভীষণ প্রচন্ড ভয় পেতাম, মানে অভিশাপের একটা ভয় প্রচন্ড লাগতো। অভিশাপের ভয়, মানত করেছি সেটা কমপ্লিট না করতে পারলে সেটা ভয়, সংকল্প করেছি সেটা যদি না করি তাহলে সেটা ভয়। এবং ছোট ছোট সংকল্প, জল খাওয়া থেকে শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত যে কোনো জিনিসের মধ্যে, সেটা যদি রান্না করি সেক্ষেত্রেও হচ্ছে। রান্না করার সময় কি হচ্ছিল, যে আমি যদি উনুনের ওপরে জিনিসটা রাখতে গিয়ে আগুন রয়েছে, তো আমি আগুনটা মানে লাইটার দিয়ে জ্বালাচ্ছি, তো তখন আগুনের সাথে আমার টাচ হচ্ছে কোনো রকম ভাবে, তো ওখানে দাঁড়িয়ে আমি আগুন ছুঁয়ে সংকল্প করছি, তো আমি যদি সেটা না করি তাহলে নিশ্চয়ই অগ্নিদেবতা আমাকে কোনো অভিশাপ দেবে, বা কিছু প্রবলেম হবে, এরকম। ঠিক, তার মানে এই প্রবলেমটা তোর আগে ছিল, এই প্রবলেমটা তোর ঠিক হয়ে গেল, মোটামুটি তুই নর্মাল হয়ে গেলি, এগুলো তোর আসতো না, তুই আমাকে যখন প্রথমে দেখেছিস, তো এগুলো নর্মাল হয়ে গেল, এগুলো আসতো না, এগুলো তোর মাথা থেকে আর চিন্তা ভাবনা গুলো আস্তে 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 বন্ধ হয়ে গেল, এগুলো নর্মাল, তারপর একটা নর্মাল লাইফ তুই লিড করছিস। হঠাৎ করে আবার কিছু সমস্যা হঠাৎ করে দেখা দিল তোর, লাস্ট যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কি কি হয়েছিল? সেই সমস্যাগুলো হচ্ছে কোথাও যাতায়াত করার সময়, যেমন ট্রেনে করে যাচ্ছি,
তো যেতে গিয়ে মনে হলো মানে মনে হতো ওগুলো, আর সেটা এমন ভাবে মনে হতো যেন ওটা বিশ্বাস করে ফেলতাম আমি, যে ট্রেনে উঠতে যাচ্ছি মনে হচ্ছে কেউ মনে আমার হাতে কোনোভাবে উঠতে গেলে যেরকম ধাক্কাধাক্কি হয়, হয়তো কেউ যদি পড়ে যায়, কারোর হয়তো ধাক্কা লেগে গেল, সে হয়তো পড়ে গিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। হ্যাঁ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, সে ট্রেনের তলায় চলে গেছে, কিন্তু আমি একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম, এদিকে আমি ভাবছি যে না আমি হয়তো ধাক্কা মেরেই দিয়েছি, আর সে ট্রেনের তলায় চলেই গিয়েছে। তো এতই ভয় পেতাম যে তখন মাঝে ট্রেনে উঠতে গিয়ে ভিডিও করতে শুরু করলাম, যে যাতে আমি পরে বুঝতে কাউকে দেখিয়ে বোঝাতে পারি যে আমি কিছু ভুল করিনি তো, বা মানে নিজের ওপর একদম বিশ্বাস হারিয়ে গেছিল। আর এমনকি কেউ কোনো নেগেটিভ কথাবার্তা বললো বা কিছু বললো, সেটা আমি মনে রাখার জন্য রেকর্ডিং শুরু করি, আর রেকর্ডিংটা এমন পর্যায়ে পৌঁছে যায় আমি দিনে 24 ঘন্টায় রেকর্ডিং অন করে রাখতাম, এরকম মানে কেউ কোনো নেগেটিভ কথাই আমি সহ্য করতে পারতাম না। আর সবচেয়ে বেশি ভয় লাগতো ভালো কথাগুলোকেও নেগেটিভ মনে হতো। আর আমার সবাই নেগেটিভ কথা বলছে এটা ছিল না, ভালো কথাগুলোকে আমি অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক ঠিক। তারপর হচ্ছে সবসময় মানে ট্রেনে উঠতে গেলে বিশেষ করে এটা হতো, যখনই পড়তে যাই বা যেখানেই যাই ট্রেনে উঠতে গেলেই ভয়, নামতে গেলেও ভয় যে না কেউ পড়ে যাচ্ছে। আবার ফটো তুলে রাখতাম যে ট্রেনের ওই লাইনটা কতটা গ্যাপ আছে, ওখানে কেউ পড়তে পারে কিনা। এমনকি দিদির সাথে ট্রেনে করে যাচ্ছিলাম, ওর সাথে যেতে গিয়ে ট্রেন থেকে নামার পর আমার মনে হলো আমি মনে হয় ট্রেনের মধ্যে কাউকে খুন করে এসেছি। তা আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে আমি কি তোর সাথে ছিলাম নাকি তুই আগে চলে গেছিলিস, মানে আমি কি এর মধ্যে কাউকে মার্ডার করেছি। মানে এতটা পরিমাণে নিজের উপর কনফিডেন্স ছিল না, যে মনে হতো যে আমি সত্যি করেছি, সেটা যদি আমি নাও করে থাকি আমার মনে হতো আমি করেছি। আর ছুরি কাঁচি এই ধরনের জিনিসগুলো তো দেখলে ভয় লাগতো, হ্যাঁ মার্ডার করে দেবো, জিনিসগুলো আমার থেকে দূরে থাকলে ভালো হয়। আর একটা সমস্যা ছিল সিঁদুর নিয়ে, যেটা হচ্ছে ওই মনে হতো যে কোনো বাই চান্স কারোর হাত থেকে, ওই যেমন এটা হয়েছিল দশমী থেকে শুরু হয়েছিল, ওই দশমীতে সিঁদুর খেলা, ওখানে সিঁদুর খেলতে গিয়ে ওই সব বাচ্চা টাচ্চা সবাই ইয়ে করে, তো গায়েটায় দিতে আসে। আমি ভাবছিলাম কোনো ছেলে, সে ভাই হোক ছোট হোক বড় হোক, কারোর হাত থেকে যদি সিঁদুর আমার মাথায় লেগে যায় তার মানে আমার হয়তো তার সাথে বিয়ে হয়ে যাবে। তো এরকম ভয় পেতে পেতে এমন পর্যায়ে পৌঁছালো যে সিঁদুরের কৌটো দেখলেই ভয় লাগতো, আমি ওখান থেকে 100 কিলোমিটার দূরে থাকতাম, আর যদি সেই সিঁদুরের কৌটোর সাথে কোনো একটা চিরুনি টাচ করা থাকতো সেটা আমি ধুয়ে নিতাম, তো এতই ভয় লাগতো। মানে কি এইগুলোর সঙ্গে আমাদের কি বলে ক্লাসিক্যাল কন্ডিশনিং তৈরি হচ্ছে, মানে আমি তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। হ্যাঁ তারপরে আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে ওই আশকুশ জিনিস ছোঁয়া না ছোঁয়া, ওই ছুঁয়ে ব্যাপারটা, মানে আমরা তো মাংস খাই না, তো সেই হিসাবে মার বাড়িতে মাংস মাছ কিছু ওঠে না। তো এবার কোথাও গেলে পরে কোনো বন্ধু বান্ধবের সাথে একসাথে কোনো কারোর জন্মদিন হলো বা কিছু হলো, সেখানে ওই ওরা মাংস অর্ডার করলো, আমি নিরামিষই খেলাম, কিন্তু ওর যে মাংস খেয়েছে ওই হাত দিয়ে, মানে হাতটা ধুয়েছে হয়তো কিন্তু মনে হয়তো ভালো করে ধুইনি, হ্যাঁ পাশাপাশি বসেছে, বাঁ হাত দিয়ে জলটা নিল, ওই জলটা আবার আমি খেলাম। তো ওইটা তারপরে ওরা ওখানে বসেছে, আমার ঘৃণা লাগতো, মানে সত্যি বলতে গেলে প্রচন্ড ঘৃণা লাগতো। আমি বাড়িতে এসে স্নান করতাম, শীতকালেও হয়েছে এরকম যে যখনই বাইরে বেরিয়েছি বাড়ি এসে স্নান করেছি, আর এটা করোনার পরে বেশি হয়েছে। করোনাতে তোর না অনেক বহু লোকের এই ধরনের সমস্যা বেড়ে গেছে। হ্যাঁ মানে করোনার সময় একটা অভ্যাস তৈরি হয়েছিল বাইরে থেকে এসে হাত টাত ধোয়া, তো সেই অভ্যাসের জন্য এরকম এই আঁশকুশ ছোঁয়া, তারপরে মাংসের দোকানের সামনে দিয়ে গেলেও মনে হতো ছিটকে মনে আমার গায়ে আসলো একটা টুকরো, তো ওখান থেকে হাত ধোয়া, তার সাথে মনে হচ্ছে আমার হাতে লেগে রয়েছে, আবার হাতটা শ্যাম্পু কিনে ধুতাম, তো এরকম। তারপরে মনে হতো ব্যাগেও ছোঁয়া লেগেছে, ওই হাতটা তাহলে ব্যাগটা কাচতে হবে, এরকম হয়েছে যে আমি জামা কাপড় কেচেছি, ব্যাগ কেচেছি, সব কেচে টেচে রেখেছি এরকম। তো এরকম দীর্ঘদিন হতে থাকলো, একটা সময় আসলে যে আমার গা হাত পা ফেটে যাচ্ছে পুরো, মানে পুরো ছাল টাল উঠে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেল তখন, ধুতে ধুতে সাদা হয়ে যেত। হ্যাঁ কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, যতক্ষণ না করবো আমার ভেতরে একটা টেনশন ভয় হতো, অস্থিরতা হতো। হ্যাঁ আর সাপের ভয়ের ব্যাপারটা হচ্ছে যে ওই আমরা এখন যেখানে শিফট হয়েছি ওইখানটা পাশে পুকুর রয়েছে, তা আমি আগে তো একটু টাউন এরিয়া থাকতাম, ওটা গ্রাম পুরোটাই, তো আমি সাপটা কত দেখিনি, খুব একটা ভয় লাগতো এমনি, কিন্তু ওখানে সাধারণত টাউনের এরিয়ায় খুব একটা দেখা যায় না, কিন্তু ওখানে পুরোটাই মানে পাশে পুকুর, তো প্রচন্ড সাপের ভয় আছে, আর খুব দেখা যায় মানে বিষাক্ত সাপগুলো থাকে। তা একবার আমার বন্ধু আছে, ও বলেছিল যে ও নাকি কোনোভাবে সাপ মেরেছিল, ওদের ঘরে ঢুকে গিয়েছিল, তারপরে ও একটা কোনো মনসা বাড়িতে গিয়েছিল, বা মানে কোনো একটা কারোর কাছ থেকে শুনেছে যে সাপ মারলে পরে একটা মানে ভুল হয় যে পরে বংশ বৃদ্ধি পায় না, বা এরকম একটা কিছু হয়, আমি এটা শুনেছিলাম। তো তারপর থেকে সেখান থেকে আমার ভয় লাগতে শুরু করে, যে তাহলে আমি তো একটা মানে সাপের এরিয়াতেই রয়েছি বলতে গেলে, অনেকগুলো সাপ আছে, তো
তো যদি বাই চান্স আমার সাইকেলে চাপা লেগে যদি মারা যায় কোনো সাপ, বা আমার পায়ে যদি চাপা লেগে বাচ্চা হোক বা বড় হোক মারা যায়, তখন কি হবে? আর গিয়ে গিয়ে সাপগুলো দেখতিস কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, মানে হতো যে আমি হাঁটাচলা করছি, হয়তো সাপ নেই, কিন্তু একটা দড়ি বা একটা ছোট কিছু থাকলেও আমি ভয় পেতাম যে এটা সাপই হবে, এটা সাপই হবে। এই করতে করতে আমি সাইকেল চালিয়ে যাতায়াত করতাম, কিন্তু দীর্ঘ 6 মাস হয়ে গেছে আমি সাইকেল ধরতেই পারি না, আমার ভয় লাগে যে আমি যদি সাইকেল চালাই, মানে মেন রোডেও এটা হয়, স্টেশনে গেলেও এটা হয়। মানে ওখানে ছিল জিনিসটা সীমিত ছিল বাড়ির এরিয়াতে, তারপর বাড়তে বাড়তে স্টেশনে বা যেখানে যাই সেখানেই মনে হয় যেন এই সাপ রয়েছে, ট্রেনের ভেতরে মনে হচ্ছে সাপ রয়েছে, হয়তো সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ খাটের নিচে, বাথরুমে গেলে ওই ওখানটায় সাপ আছে। তো সব জায়গা থেকে শুধু সাপ আর সাপ কল্পনা হতো বা দেখতাম। আর একটা পর্যায়ে এমন হলো যে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেললাম, সাপ আছে কিনা দেখার জন্য ভিডিও করতে করতে বাড়িতে ঢুকতাম, এরকম পরে দেখাতাম। মানে তুই অ্যাক্টিভিটি করছিস? অ্যাক্টিভিটি করতাম, মানে আমার যা চিন্তা আসছে সেই নিয়ে আমি কি করছি, অ্যাক্টিভিটি করে যাচ্ছি, তাতে আমার ওসিডিটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, রাইট, চূড়ান্ত বেড়ে যাচ্ছে, চূড়ান্ত বেড়ে যাচ্ছে। এবার এমন হলো একদিনকে বাড়িতে ফিরেছি, আবার হট করে মনে পড়লো ওই জায়গাটায় কিছু একটা পড়েছিল, আমি তো দেখিনি। পরের দিন আমি ওখানে গেলাম, গিয়ে দেখে আসলাম। আমি জানি যে একটা সাপ হোক বা কিছু হোক, ওখানে হয়তো অসম্ভব যে একটা জিনিস আগের দিন দেখেছি পরের দিন থাকবে, তার সত্ত্বেও আমাকে দেখতে হবে, না হলে আমার দেখে আসি, না হলে আমার অস্থিরতা হচ্ছে, অস্থিরতা, মানে অস্থিরতাটা কম করার জন্য আমাকে যেতে হচ্ছে। আবার স্টেশন থেকে বাড়ি ফিরেছি, ফেরার সময় মানে একটা জায়গায় দেখেছি, ভাবলাম ইগনোর করবো ব্যাপারটা, আজকে দেখি না কি হয়, করে যতদূর যাচ্ছি তত টেনশন বাড়ছে। বাড়ির কাছাকাছি পৌঁছে আমার মনে হলো আমার না দেখলাম আজকে ঘুমাতে পারবো, আবার গিয়ে আবার ফিরলাম। তো এটা ধীরে ধীরে খুবই বাড়তে থাকলো, খুবই প্রচন্ড। তারপর এখন সেটা ঠিক হয়ে গেছে, এখন তো সাপের চিন্তা আসে আর না, এখন কোনো সাপের চিন্তা আসে না। রিপিট করিস, গিয়ে দেখে আসিস? না না, কিছুই করি না, আমি নরমাল হেঁটে বাড়ি চলে যাই, আর দেখতে ইচ্ছাও করে না। আর এটা বুঝতে পেরেছি যে সাপ বা যাই হোক, সে যদি মানে পায়ে চাপা পড়ে আমাকে মেরে যাবে, আমি ওকে কিছু করতে পারবো না। রাইট রাইট, মানে আমি যেটা ভাবছিলাম যে আমি সাপকে মেরে ফেলবো, অ্যাকচুয়ালি সেটা না, সেটা নয়, সাপ তো আমাকে কামড়ে দেবে, আমাকে কামড়ে দেবে। সাইকেলে চাপা পড়ে ও জড়িয়ে যেতে পারে কিন্তু মরতে পারবে না, রাইট রাইট, ওটা সম্ভব না। গুড গুড, তার মানে তুই খুব অপশনাল থট দিয়েছিস ব্রেনকে, হ্যাঁ, অস্থিরতাটা মানে তুই কন্ট্রোল করার চেষ্টা করছিস। এখন আর তোর ওই ধরনের এসার পরে তোর যদি এখন অস্থিরতা লাগে, আশা করি আগের থেকে অনেকটা কন্ট্রোল করছিস। হ্যাঁ, আগের থেকে অনেকটা কন্ট্রোল করেছি, ঘুমের প্রবলেম ঠিক হয়েছে, প্লাস যখন ট্রেনে আসার সময় এখন মনে হয় যদি এরকম কিছু হয়ে থাকে লোকজন আমায় পিটিয়ে পুলিশকে দিয়ে দেবে, তো এটা সম্ভব না হওয়া, তাই ওই জিনিসগুলো আর হয় না। তার মানে আমি এখন ওগুলো খেয়ালই করি না, আমার মনেও থাকে না যে আমি কখনো ভাবতাম ওগুলো, মানে যতটা ইগনোর করা যায় জিনিসগুলোকে, মানে এমন নয় যে জিনিসটা এড়িয়ে যাব, এড়িয়ে গেলে সমস্যা বেড়ে যায়, ফেস করে জিনিসটাকে ভুলতে হবে, তাহলে ফেস করে জিনিসটাকে বুঝতে হবে যে কি ঘটলো, ব্যাপার কি ঘটলো, লজিক দিয়ে ভাবতে হবে, যেটা হওয়াটা পসিবল না, মানে আমার অপশনাল থট গুলো সঙ্গে সঙ্গে দিতে হবে যে আচ্ছা ব্যাপারটা ওসিডি ছিল, মানে ওসিডি সম্পর্কে বোঝাটাই হচ্ছে, মানতে হবে যে আমার ওসিডি হয়েছে, একদম একদম। তাহলে তোর আগের যে সমস্যা ছিল তার থেকে তুই নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারছিস, অনেকটাই। তাহলে এখানে তোর এখন যেটা হচ্ছে যে তোর এখন যে অস্থিরতাটা আগে হচ্ছিল যে আমাকে দেখতেই হবে, আমাকে সেটা করতেই হবে, তার ফলে কি হচ্ছিল, তোর পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছিল। এখন তোর পার্সোনাল লাইফটা এতটা হ্যাম্পার হচ্ছে না, তখন নর্মাল তোর মতো কাজকর্ম করতে পারছিস, দ্বিতীয়বার গিয়ে দেখতে হচ্ছে না, বা মনে হচ্ছে না ওখানে দড়ি পড়ে আছে আমার সাপ, ওটা সেসব কিছু আসছে না। আর এটাও মনে হচ্ছে না যে আমি ট্রেন থেকে কাউকে ধাক্কা মেরে ফেলে দেবো বা এই ধরনের। তার মানে আমাদের এই যে চিন্তাগুলো আছে, অবসেশনের পরে আসছে আমাদের কম্পালশনটা যখন হচ্ছে আমরা অস্থির হয়ে উঠছি, আমাকে সেই কাজটা করতেই হবে। তার মানে কম্পালশনটা আমরা যদি কন্ট্রোল করে নিই, তাহলে অবসেশন আসলো আমার তো কিছু যায় আসে না, তখন সেটা কোনো ইফেক্ট করবে না। ঠিক। আর তো মোটামুটি তোর অনেকগুলো দিনই লাগলো কন্ট্রোল হতে, তাই তো? আগে আর এখন মিলিয়ে, তাই? ঠিক, বন্ধ করে দিই এটা। তাহলে এই যে ভিডিওটা তোর সঙ্গে আমি করলাম, এটা তোর পারমিশনে আমি করলাম, একদম একদম, এবং আমি এটাকে জাস্ট মানুষকে বোঝানোর জন্য আমি এটা ইউটিউবে দেবো, ঠিক আছে?